স্যালাইন ফোঁটায় ফোঁটায় এখানে পড়ছে, কতটা পরিমাণে যাবে এটা ঠিক করবে আপনার ডাক্তার। এই সকালে স্যালাইন দিয়েছে ৮-৯ ঘন্টা আমার রোগী শুয়ে আছে, তো এত ঘন্টা তো শুয়ে থাকা পসিবল না, সম্ভব হচ্ছে না, তখন কি করব? তাহলে আমরা একটু স্যালাইন বাড়িয়ে দিতে পারি কিনা, চট করে শরীরের মধ্যে ঢুকে গেল, এটা তো আরও ভালো, একবারই বেশি শরীরে ঢুকলো। এখানে একটা বেশি অংশ পরিমাণে থাকে হচ্ছে পানি। তো এই পানিটা যদি হঠাৎ করে আপনার শরীরে বেশি ঢুকে যায়, প্রয়োজনের অতিরিক্ত, আপনি হয়তো জানছেন না যে শরীরে ঢুকলে তো ভালোই হচ্ছে, কিন্তু এটা ঢুকে আপনার ফুসফুসকে এটা আক্রান্ত করতে পারে, শ্বাসকষ্ট বাড়ায় দিতে পারে, পায়ে পানি জমায় নিয়ে আসতে পারে, এইখানে ব্লক হয়ে যেতে পারে। তখন কি করবেন? সবার আগে আপনার কাজ হচ্ছে যে আপনার ওখানে যে নার্সেস স্টেশন আছে সেখান থেকে একজন নার্সকে ডেকে নিয়ে আসা। সাধারণত এটা খুব বেশি কিছু লাগে না, এখানে সামান্য একটু মাসাজ করলে, এইভাবে একটু মাসাজ করলে এটা ক্লিয়ার হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নীল কালার স্যালাইন। হ্যাঁ, তো এই স্যালাইনের ব্যাগ কি একটাই আছে নাকি অনেকগুলো আছে? রক্ত উঠতে পারে, অনেক সময় হাতের পজিশন বা বডির পজিশন এদিক সেদিক হওয়ার কারণে রক্ত উঠতে পারে, তখন আপনার করণীয় কি? সালাম আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। হাসপাতালে আসার পরে আমরা রোগীরা যে সমস্যাটার সম্মুখীন খুব বেশি পরিমাণে হই সেটা হচ্ছে এই স্যালাইন সম্পর্কিত সমস্যা। স্যালাইন কতটা পরিমাণে যাবে, কি করে লাগাবো, কি করে খুলবো, ঠিকঠাক মতো স্যালাইন দিয়েছে কিনা, স্যালাইন দেওয়ার পরেও মুখে খাওয়াবো কিনা, এই সমস্যাগুলো নিয়ে আমরা বারবার নার্স স্টেশনে যাইতে হয়, ডাক্তারদের কাছে যাইতে হয়। কখনো কখনো তারা বিরক্তও হয়ে যান। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই সমস্যার সমাধানকল্পে, সমাধান ঠিক বলা উচিত না, এই সমস্যাগুলো থেকে আমরা যেন কম মুখোমুখি হই, এই জন্য আমরা আপনাদের কাছে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে। প্রথম হচ্ছে স্যালাইন পড়ছে কিনা, এইটা নিয়ে আমরা খুব কনসার্ন হয়ে যাই। হ্যাঁ, আপনি এখানে খেয়াল করবেন যে এখানে এই যে দেখেন নিচের দিকে যে স্যালাইন ফোঁটায় ফোঁটায় এখানে পড়ছে, কতটা পরিমাণে যাবে এটা ঠিক করবে আপনার ডাক্তার। আপনার ডাক্তার ঠিক করবে কয় ফোঁটায় যাবে, 1 মিনিটে 20 ফোঁটা যাবে না 30 ফোঁটা যাবে না, কতটা যাবে এটা আপনি ঠিক করবে। হ্যাঁ, আপনি এই রোলটা যদি উপরের দিকে করি আমরা, তাহলে স্যালাইন বেশি পরিমাণে পড়তে থাকে, কমাইলে কম পরিমাণে আসতে থাকে। কিন্তু আপনি নিজে নিজে কখনোই এটাকে কমাইতে বাড়াইতে পারবেন না, বা বাড়ানো উচিত নয়, কারণ স্যালাইন শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে যেতে হয়। এই পরিমাণটা একজন ডাক্তার রোগীর অবস্থা বিবেচনা করে এটাকে নির্ধারণ করেন কতটা পরিমাণে যাবে। সুতরাং আপনি চাইলে এটাকে বাড়াইতে পারেন না। হ্যাঁ, আপনি জাস্ট খেয়াল করবেন এটা পড়ছে কিনা। তো এরপরে যেটা সমস্যা হয়, অনেক সময় আপনার হয়তো দেখছেন পড়ছে না, কিন্তু আসলে ডক্টর কম পরিমাণে দিয়েছেন, যাচ্ছে। আবার কখনো কখনো এটা সত্যিও হয় যে সত্যিই পড়ছে না, যাচ্ছে না। সেই অবস্থায় কি করব? আমরা যদি দেখি এখানে, দেখেন বাবা একটু দেখি, এখানে হাতে ক্যানুলা করা আছে। হ্যাঁ, আমরা আগেই ক্যানুলা করেছি, এটা ক্যানুলা করা আছে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, এইখানে ব্লক হয়ে যেতে পারে, জ্যাম হতে পারে, হতেই পারে, এটা যে কারো কাছে নর্মালিও হতে পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, তখন কি করবেন? সবার আগে আপনার কাজ হচ্ছে যে আপনার ওখানে যে নার্সেস স্টেশন আছে সেখান থেকে একজন নার্সকে ডেকে নিয়ে আসা। উনি এসে সমাধান করবেন। সাধারণত এটা খুব বেশি কিছু লাগে না, এখানে সামান্য একটু মাসাজ করলে, এইভাবে একটু মাসাজ করলে এটা ক্লিয়ার হয়ে যায়, মাসাজ করলে ক্লিয়ার হয়ে যায়। এরপরেও যদি না হয়, তখন আমরা এখানে একটা স্যালাইন ওয়াশ দিই। হ্যাঁ, এই ওয়াশ দেওয়াটা এটা আপনি কখনো পারবেন না, এটা আপনার নার্সের সাহায্য নিতে হবে। তো ওয়াশ দিলে আবার লাইন ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু আবার স্যালাইনগুলো পড়তে থাকে। হ্যাঁ, অর্থাৎ আবার আগের মতো স্যালাইন চলতে থাকে। তো এটা একটা ইস্যু আসে। দ্বিতীয় হচ্ছে যে আমি দেখতেছি যে সেই সকালে স্যালাইন দিয়েছে ৮-৯ ঘন্টা আমার রোগী শুয়ে আছে, তো এত ঘন্টা তো শুয়ে থাকা পসিবল না, সম্ভব হচ্ছে না, তখন কি করব? তাহলে আমরা একটু স্যালাইন বাড়িয়ে দিতে পারি কিনা, চট করে শরীরের মধ্যে ঢুকে গেল, এটা তো আরও ভালো, একবারই বেশি শরীরে ঢুকলো। কিন্তু আসলে এটা ভালো না। এটা তো দেখতে পাচ্ছেন যে পানি আছে, সাথে আরও কিছু উপাদান আছে, পুষ্টি উপাদান থাকে, লবণ থাকে, আর অনেক কিছু থাকে, কিন্তু এখানে একটা বেশি অংশ পরিমাণে থাকে হচ্ছে পানি। তো এই পানিটা যদি হঠাৎ করে আপনার শরীরে বেশি ঢুকে যায়, প্রয়োজনের অতিরিক্ত, আপনি হয়তো জানছেন না যে শরীরে ঢুকলে তো ভালোই হচ্ছে, কিন্তু এটা ঢুকে আপনার ফুসফুসকে এটা আক্রান্ত করতে পারে, শ্বাসকষ্ট বাড়ায় দিতে পারে, পায়ে পানি জমায় নিয়ে আসতে পারে। সো এই সমস্যাগুলো আপনার বাড়ায় দিতে পারে। সুতরাং আপনি চাইলেই এখানে ইচ্ছামতো স্যালাইনটাকে বাড়িয়ে শরীরে ঢোকানোর ব্যবস্থা করতে পারেন না, এটা করা যাবে না। এরপরে আমরা যে সমস্যাটা হই, ধরেন আপনার স্যালাইন শেষ হয়ে গেছে, এখানে পুরোপুরি স্যালাইন শেষ হয়ে গেছে, তখন কি করবে? এটা তো খোলা দরকার, তখনই আপনি আবার হন্যে হয়ে খুঁজতেছেন কোথায় কে আছে, তো পাওয়া যাচ্ছে না সবসময়। হ্যাঁ, স্যালাইন শেষ হয়ে গেলে সবার প্রথমে আপনি যেটা করবেন, এই যে এইখানে যে রোলটা আছে এটা নিচের দিকে নিয়ে এসে বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে রাখলেন, তাই আপনার রোগী কিন্তু ওকে, এখানে আর কিছু করার নাই। এরপরে আপনি যেটা করতে পারেন, বা আমরা যেটা যেভাবে এখান থেকে খুলি, একটু দেখি বাবা,
এইখানে হালকা চাপ দিয়ে, এখানে বেশি জোরে টানাটানি করা যাবে না, ক্যানুলা সহ কিন্তু খুলে আসতে পারে, সেক্ষেত্রে আবারও শরীরে ফুটা করতে হবে। তো এটা রোগীর জন্য অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে একটু হালকা চাপ দিয়ে আমরা যদি টান দিই, এটা কিন্তু সাথে সাথে খুলে আসে। হ্যাঁ, খুলে আসার পরে এইখানে একটা ক্যাপ আছে, একটা সাদা ক্যাপ থাকে, এই ক্যাপটা তখন আপনাকে এখানে লাগায় দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের সম্মানিত নার্সিসগণ এই ক্যাপটা এইখানে লাগায় রাখেন সতর্কতা হিসেবে। সো আপনি তখন এখান থেকে খুলে এটা লাগায় ফেলতে পারেন বা লাগায় ফেলতে হবে, আপনি না পারলে অসুবিধা নাই, এটা নার্সকে ডাকলে ওনারা করে দিবে। ঠিক আছে, তো এই হলো আপনার স্যালাইন চলে গেল, শেষ হয়ে গেল। এখন এই যে ক্যানুলার এদিকে যদি আসেন, এইখানে আমাদের বেশ কতগুলো সমস্যা হয়। এক নাম্বার হচ্ছে যে আমরা হয়তো ক্যানুলা করেছি, যে ডাক্তার সাহেব ক্যানুলা কয়দিন রাখা যাবে, আমার তো 7 দিন আগে ক্যানুলা এটা করা হয়েছে, এখনও রাখা হয়। আমরা সাধারণত এটা 3 দিন পর্যন্ত রাখি। হ্যাঁ, সাধারণত 3 দিন পর্যন্ত রাখি, তবে ক্ষেত্র বিশেষে এটা পরিস্থিতির উপর নির্ভর করে ক্যানুলা আরও অতিরিক্ত আরও দিন রাখা যেতে পারে। এই ক্যানুলা করার পরে আপনি খেয়াল রাখতে হবে, যদি দেখেন যে এটা দেওয়ার পরে আপনার এখানে লাল হয়ে যাচ্ছে, ফুলে গেছে, গরম হয়ে যাচ্ছে, অথবা আপনার হঠাৎ করে দেখছেন অনেক বেশি ফুলে যাচ্ছে, জ্বালা পড়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি আবার নার্সের স্টেশনে গিয়ে একজন নার্সকে ডেকে নিয়ে আসবেন। প্রয়োজন বোধে এই ক্যানুলাটা চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, আপনার শরীরে তো তখন একটা নতুন জিনিস ঢুকানো হচ্ছে, একটা নতুন পাইপ ঢুকানো হচ্ছে। সো এটার একটা রিয়াকশন হইতে পারে রক্তের মধ্যে গিয়ে, অথবা কোনো কারণে হয়তো ঠিকমতো প্লেস নাও হইতে পারে, তখন এটা ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হইতে পারে। তো যদি ব্যথা হয়, ওষুধ দিতে গিয়ে ঝামেলা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার নার্সকে ডেকে নিয়ে এসে অভিযোগগুলো জানাতে পারেন, তখন এটা চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, কেননা এখানে দেখেন, একটু দেখি বাবা, এখানে এই পাশে একটা চ্যানেল আছে, এই পাশে আরেকটা চ্যানেল আছে। হ্যাঁ, আমরা সাধারণত এই চ্যানেলগুলোতে আমরা স্যালাইন দিই, আর উপরে চ্যানেলগুলোতে সাথে আরও কিছু ওষুধ থাকেই। তো যে হাসপাতালে ভর্তি হয় তার অনেকগুলো ওষুধ ইনজেকশনের মাধ্যমে দিতে হয়, তো বারবার ফুটা করা তো একটু কষ্টকর রোগীর জন্য, তখন আমরা এই দিক দিয়ে কিন্তু আপনার এই বাকি ওষুধগুলো আমরা চালাইতে পারি বা সাধারণত চালাই। তো এখন যেটা ব্যাপার, এই স্যালাইনটা এখানে যদি আমি আপনাকে দেখাই, হ্যাঁ, এখানে বেশ কতগুলো ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নীল কালার স্যালাইন। হ্যাঁ, এটা ব্যাগে হচ্ছে নীল কালার। তো এই স্যালাইনের ব্যাগ কি একটাই আছে নাকি অনেকগুলো আছে, এই প্রশ্ন আসে যে ঠিকঠাক স্যালাইন দেওয়া হচ্ছে কিনা। উত্তর হচ্ছে স্যালাইন অনেক রকমের হয়। হ্যাঁ, আমাদের এখানে যেটা আছে এটাই হচ্ছে যে ডেক্সট্রোজিন অ্যাকোয়া, হ্যাঁ, সাধারণত ডিএ বলে থাকি। এছাড়াও আপনার ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন বা ডিএনএস আছে, তারপর হচ্ছে হার্টম্যান সলিউশন আছে, নর্মাল স্যালাইন আছে, আরও অনেকগুলো স্যালাইন, কলেরা স্যালাইন আছে, অনেক স্যালাইন আছে। হ্যাঁ, তো কোনটা আপনার শরীরে দিতে হবে, কোনটা কোন পর্যায়ে লাগবে, এটা ডিসাইড করে হচ্ছে আপনার ডক্টর। প্রশ্ন হচ্ছে আমরা স্যালাইনটা কখন দিই। সহজ কথায় বললে, যখন আপনার শরীরের মধ্যে পানি শূন্যতা তৈরি হয়। পানি শূন্যতা কী কারণে হতে পারে? ডায়রিয়া হচ্ছে অনেকবার, এই কারণে অতিরিক্ত ডায়রিয়ার কারণে পানি শূন্যতা হতে পারে, অতিরিক্ত বমির কারণে হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে, এই সমস্ত কারণে হতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে তীব্র গরম, অতিরিক্ত ঘেমে গেছেন, এই সমস্ত কারণেও তৈরি হতে পারে। সো মূলত পানি শূন্যতা পূরণের জন্য এটা আমরা শরীরের মধ্যে দিয়ে থাকি। ঠিক আছে, এখন কতটা পরিমাণ আপনার শরীরে পানি আছে, কতটা পরিমাণ দরকার, এটার কিন্তু সুন্দর একটা ক্যালকুলেশন আছে, একটা হিসাব আছে। এই হিসাব করে আপনার ডাক্তার নির্ধারণ করে কতটা পরিমাণ স্যালাইন আপনার শরীরের মধ্যে দিতে হবে। সুতরাং আপনি চাইলেই আন্দাজেই নিজের শরীরে স্যালাইন দিতে পারেন না, যে আমার একটু দুর্বল দুর্বল লাগছে, বসলে উঠতে পারি না, কেমন যেন একটু মাথা ঘুরাই, ডাক্তার আমাকে একটা স্যালাইন করে দেন, দিলে আমি ভালো হয়ে যাব। অনেকের মনে এরকম ধারণা হয়, এবং অনেকের সাইকোলজিক্যাল কারণে ওনারা স্যালাইন নেওয়ার পরে ভালো বোধ করেনও। তো এটার আসলে যৌক্তিক কোনো কারণ নাই। তো এমনি এমনি স্যালাইন নেওয়া আসলে উচিত নয়। হ্যাঁ, আপনার ডাক্তারকে নির্ধারণ করতে হবে স্যালাইন আপনার শরীরের জন্য আসলেই দরকার কিনা, কোন স্যালাইন কতটা পরিমাণে দরকার। হ্যাঁ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা আপনার হচ্ছে কারণ রয়েছে। যেমন ধরেন কিছু কিছু স্যালাইন আছে যার মধ্যে চিনির পরিমাণ থাকে, আবার কিছু স্যালাইন আছে লবণ থাকে বেশি পরিমাণে। তো আপনি যদি ডায়াবেটিস রোগী হন, আপনি ওই চিনিযুক্ত স্যালাইনটা আপনার শরীরে ঢুকাইলেন, অথচ আপনার ডায়াবেটিস কিন্তু হাই থাকে, তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করে ফেললেন। তো আমরা কখনোই চাইবো না যে এই ক্ষতিটা আপনার হয়ে যাক। সুতরাং আপনি নিজেই চাইলে নিজে স্যালাইন নিতে পারেন না। হ্যাঁ, তো আমরা এখানে নীল একটা স্যালাইন আপনাকে দেখাইলাম, এবার আপনাকে অন্য একটা স্যালাইন আমি দেখাচ্ছি। এই যে এই স্যালাইনটা যদি আপনি খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে লাল কালার। আমি প্যাকেটটা খুলছি না ইনট্যাক্ট রাখার জন্য, এটা অন্য কোনো রোগীর ক্ষেত্রে ইউজ করা যাবে। দেখেন এটা হচ্ছে লাল কালার স্যালাইন। হ্যাঁ, আমি যদি এখানে পড়ি, এটা হচ্ছে কলেরা স্যালাইন।
এখন একটা খুব কমন প্রশ্ন হয়, আপনারা যদি খেয়াল করে থাকেন যে অনেক সময় ডায়রিয়া হয়েছে অনেকবার, তারপরে হচ্ছে হয়তো বা বমি হয়েছে, তারপর হাসপাতালে গেছেন, আপনাকে এই লাল স্যালাইনটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসলো যে আমার তো কলেরা হয় নাই, আমার তো ডায়রিয়া হয়েছে সামান্য, তো আমাকে কেন কলেরা স্যালাইন দেওয়া হচ্ছে? এটা খুবই বহুল পরিমাণে মানুষের মনে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, ইভেন অনেক যারা জানে না খুব স্বাভাবিকভাবেই, পড়াশোনা জানা লোকজনও মাথায় ওই প্রশ্নটা আসতে পারে এবং আসাটা খুবই যৌক্তিক। তো উত্তর হচ্ছে যে আমরা ডায়রিয়া হইলেও কেন কলেরা স্যালাইন দিই, এর কারণ হচ্ছে যে আপনার ডায়রিয়া হইলে বা কলেরা হইলে কি হয় আসলে, কলেরা হওয়া মানে আপনার বারবার হচ্ছে পাতলা পায়খানা হয়ে যাওয়া। তো একবার যখন এরকম হয় তখন কিন্তু আপনার শরীর থেকে বেশ অনেকটা পরিমাণে শরীর থেকে পানি বের হয়ে যায়। তো আপনি যদি এর পরে পানি শরীরে গ্রহণ না করেন, হয়তো আপনি মুখে নিচ্ছেন, স্যালাইন খাচ্ছেন, কিন্তু ওইটা পর্যাপ্ত হচ্ছে না, যতটা পরিমাণে বের হয়ে যাচ্ছে ততটা আপনি গ্রহণ করছেন না, তখন আপনার শরীরে এক ধরনের পানি শূন্যতা তৈরি হবে। তো মূলত কলেরা হইলে পানি শূন্যতা হয়, ওই পানি শূন্যতা পূরণের জন্য এই স্যালাইনটা দেওয়া হয়। স্যালাইনের কম্পোজিশনে কিছু পার্থক্য আছে, এটা ডাক্তাররা বুঝবেন বা এটা ওনারা চিন্তা করবেন। কিন্তু ওই কলেরা হইলেও মূলত এই পানি শূন্যতা পূরণের জন্য এবং সাথে আপনার হচ্ছে কিছু এই যে আয়নের ঘাটতি তৈরি হয়, হ্যাঁ, কিছু লবণের ঘাটতি তৈরি হয়, এগুলো পূরণের জন্য মূলত আপনার এই স্যালাইনটা ওই সময় থেকে চালু হয় এবং দেওয়া হয়। আর ডায়রিয়া হইলেও ঠিক একই মেকানিজম হইলেও তখনও আপনার হচ্ছে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, লবণ বের হয়ে যাচ্ছে, সো ওই ঘাটতিটা পূরণের জন্য ওইটা দেওয়া হয়। সুতরাং ডায়রিয়া হয়েছে কলেরা স্যালাইন দিচ্ছে, এটা আপনি মনে করছেন যে ভুল করে দিল কিনা, অথবা এটা দেওয়া সঠিক হচ্ছে কিনা, এই চিন্তা মাথার মধ্যে নিয়ে আসার আসলে কোনো কারণ নাই, বরং আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে এবং আপনার জন্য ওই মুহূর্তে এটা পাওয়াটাই খুব জরুরি। স্যালাইন চলার সময় আরও কিছু প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসে অথবা আমরা সমস্যার সম্মুখীন হই। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে স্যালাইন তো শরীরে ঢুকছে, তো এই অবস্থায় মুখেও খাওয়ার দরকার আছে কিনা। এইটাও অবস্থা সাপেক্ষ। হ্যাঁ, সহজ কথায় বললে রোগীর অবস্থার উপর নির্ভর করে। কখনো কখনো দেখা যায় যে স্যালাইন চলছে, রোগী মুখেও খাবে, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু কখন আমরা মুখে খাবারটা অ্যালাউ করি না, কখন আমরা হচ্ছে মুখে খাবার নিষেধ করি, এটারও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন রোগী যদি খুব অচেতন হয় অথবা আপনার হচ্ছে একটু সেন্স কম, এরকম অবস্থা আছে, শুয়ে থেকে খাওয়াইতে গেলে তার ফুসফুসের মধ্যে খাবার যাওয়ার চান্স আছে, এরকম আরও কিছু ক্রাইটেরিয়া হলে তখন আমরা মুখে খাবার না খাই। অথবা রোগীর অন্য কোনো অবস্থায়, হ্যাঁ, অন্য কোনো অবস্থা, এটা রোগীর অবস্থার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ধরেন হচ্ছে কারো অপারেশনের আগের মুহূর্তগুলো, আগের দিন যখন তার মুখে খাওয়া একদমই নিষেধ, সেই সময়টাও তো স্যালাইন দিতে হয়। সহজ কথাই হচ্ছে যে আপনি স্যালাইন চলাকালীন মুখে খাইতে পারবেন কি পারবেন না, এটা অবস্থা সাপেক্ষ। সবগুলো কিন্তু আপনার ফাইলে লেখা থাকে। হ্যাঁ, আপনি ভর্তি হওয়ার পরে যে ফাইলটা ডাক্তাররা দেয়, ওই ফাইলে কিন্তু শুরুতেই লেখা থাকে ওইখানে যে মুখে খেতে পারবে কি পারবে না। সো ওইটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে মুখে খেতে পারবে কি পারবে না। তবে এখানে একটা কথা আছে যে রোগী যখন একদম মুখে খায় না, তখন কিন্তু তার পুষ্টির একমাত্র উৎস হয় এই স্যালাইন। তখন এই স্যালাইন দিয়ে সে সম্পূর্ণরূপে পুষ্টি গ্রহণ করে শরীরের মধ্যে। সো স্যালাইন শরীরের মধ্যে এনার্জি বাড়ায়, পুষ্টি বাড়ায়, এটা একটা অংশে সত্য। হ্যাঁ, কিন্তু আবার কখনো কখনো শুধু পানি শূন্যতা পূরণের জন্য এটা দেওয়া হয়। আরও একটা সমস্যা আমরা এখানে প্রায়ই ফেস করি বা মুখে মুখে, সেটা হচ্ছে যে দেখা যায় যে এই রক্ত উঠে গেছে, স্যালাইনের এই নল দিয়ে রক্ত উঠে গেছে। তো তখন আমরা কি করি, ঘাবড়ে যাই যে স্যালাইনের নল দিয়ে রক্ত উঠছে, কি হচ্ছে। আসলে এটা ঘাবড়ানোর মতো কোনো কারণ না। হ্যাঁ, রক্ত উঠতে পারে, অনেক সময় হাতের পজিশন বা বডির পজিশন এদিক সেদিক হওয়ার কারণে রক্ত উঠতে পারে। তখন আপনার করণীয় কী? তখন আপনার করণীয় হচ্ছে যে এটা নিয়ে না ঘাবড়ায় রোগীকে একটু স্থির রাখা, হাতটাকে নিচের দিকে রাখা, হ্যাঁ, হাতটাকে নিচের দিকে রাখা, এবং স্যালাইনটা অনেক সময় নিচে চলে যায়, এই জন্য রক্ত চলে আসতে পারে অথবা আঘাত লাগতে পারে। তো স্যালাইনটা আপনি আবার পজিশন মতো ঠিকঠাক মতো রাখবেন, তারপরে হচ্ছে হাতটাকে যদি নিচের দিকে রাখেন বা বিছানায় শুয়ে রাখেন ঠিকঠাক, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো রক্ত আসলে ঘাবড়ানোর কিছু নাই। আবার আরেকটা জিনিস যেটা হয়, অনেক সময় দেখবেন যে এই নলটা এখানে, তো ধরেন আপনার নার্স এটা ঠিকঠাক রেখে গেছে, এখন আপনি কোনো কারণে রোগী হাত ঘুরাইছে, হয়তো এটা এরকম বাঁকা হয়ে আছে, এখানে একটা ভাঁজ খেয়ে গেছে। তো যখন এখানে এরকম ভাঁজ খাবে, তখন আপনি দেখেন পানি চলাচলের পথটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, স্যালাইন চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু আপনি এখানে যতই এটাকে বাড়াইয়ে দেন, তখন কিন্তু আর স্যালাইন নিচে নামবে না। সুতরাং এইটাও একটা কারণ হঠাৎ করে স্যালাইন বন্ধ হয়ে যাওয়ার। ঠিক আছে, তখন এটাকে আপনাকে খুলে দিতে হবে। তো স্যালাইন দিলে শরীরে এনার্জি বাড়ে কিনা এটার কথা তো বললাম, যে কখনো কখনো এনার্জি পায় শরীরের মধ্যে, কখনো কখনো শুধুমাত্র পানি শূন্যতা পূরণের জন্য দেওয়া হয়।
ঠিক আছে? তো এই স্যালাইন আপনারা এটা হয়তো অনেকে দেয়, নিজে নিজে বাড়িতে কখনো এটা ট্রাই করবেন না। হ্যাঁ, কারণ বলেছি যে কতটুকু লাগবে, কি পরিমাণে লাগবে, কোনটা লাগবে, এটা অবস্থার উপর নির্ভর করে দিতে হয়, এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং এই কাজগুলো আপনার বাড়িতে করা উচিত নয়। অবশ্যই একজন ডাক্তার বা একজন নার্সকে সাথে নিয়ে বা ওনার মাধ্যমে ক্যানুলা করানো অথবা সব কিছু নির্ধারণ করা। এখানে আরও কতগুলো কথা আছে। এই যে ক্যানুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এটা হলো সবুজ কালার, হ্যাঁ? এইটা কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কালার হয়, হ্যাঁ? ক্যানুলা অনেকগুলো কালার রয়েছে। এখন কার শরীরে একেকটা কালার একেকটা অর্থ বহন করে। একেকটা ক্যানুলার সাইজ এটা নির্ধারণ করা হয় এই কালার দিয়ে। সুতরাং এখানেও কোনটা লাগবে এটাও কিন্তু আপনি নিজে ডিসাইড করতে পারবেন না। হ্যাঁ? তো এটাও হয়তো ডাক্তাররা বা নার্সরা ওনারা এটা আপনাকে হেল্প করবে যে কোন কালারের ক্যানুলা নির্ধারণ করতে হবে। দর্শক, এই ছিল আমাদের স্যালাইন সম্পর্কিত আপনার মনে উদয় হওয়া প্রশ্নগুলো। আমরা যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি যে এটা আপনাদের কে কিছুটা পরিমাণে হলেও সাহায্য করবে এবং হাসপাতালের মধ্যে নিজেদের মনকে শান্ত রাখতে হেল্প করবে।